ওগো বধূ সুন্দরী, বউ সাজতে আর কত দেরি? মেলা দেরি গো মনা, বধূর বরের যে কোনো খবর নেই। বধূর বর যে তার জন্য অপেক্ষায় ছিল, বধূই তো দাঁড়িয়ে দিল। সেই বর যে ভালো ছিল না, বধূরই বা দোষ কি? রাস্তায় চলতে চলতে পাশ দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় ভেতর থেকে ওগো বধূ সুন্দরী গানটা চলছিল। নাবিহা তা শুনে নীলাকে টেস্ট করছিল, আর নীলাও নাবিহার সাথে তাল মিলিয়ে উত্তর করছিল। তারা আলাপে মশগুল থাকায় হঠাৎ স্কুটির সামনে ছোট্ট কিছু এসে পড়ায় নীলা দ্রুত ব্রেক কষে। নাবিহা চমকে উঠে বলে, কিরে, এভাবে ব্রেক কষে কেউ? এখনই তো আত্মাটাকে উপরে পাঠিয়ে দিচ্ছিলি। সর সর, নাম গাড়ি থেকে, আমার গাড়ির নিচে কিছু একটা পড়লো বোধ হয়। নাবিহা নামতেই নীলা দ্রুত নেমে আসে। স্কুটির সামনে গিয়ে চাকার দিকে তাকাতেই তার চোখ চকচক করে ওঠে। একটা বাচ্চা বিড়াল তার স্কুটির নিচে পড়তেই যাচ্ছিল, সময় মতো ব্রেক কষাই বেঁচে গেছে। বিড়ালের বাচ্চাটি মিয়াও করে উঠতেই নীলা খুশিতে গদগদ হয়ে বিড়ালটিকে কোলে তুলে নেয়। ও মা, কি কিউট বাচ্চাটা, একটুর জন্যই উপরে যেতে বসছিল। ভাগ্যের সময় মতো ব্রেক কষেছিলাম। কি করবি এখন বাচ্চাটিকে নিয়ে? চল দেখে আশেপাশে মা বিড়াল আছে কিনা। ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমনি ল্যাব ক্লাসে দেরি হলো, পরে রাস্তা খালি থাকলে সমস্যা হবে। আমি আছি তো, দেখ না আশেপাশে। দুজনে মিলে আশেপাশে একটু ঢু দিতে থাকে। সাবিহা খুঁজতে খুঁজতে একটা ঝোপের ধারে আসতেই কিছু একটা তার পাশে লাগে। সে ভয়ে চিৎকার করতে করতে লাফাতে থাকে। নীলা দৌড়ে আসে সেদিকে। নাবিহা নীলাকে খামচে ধরে বললে, ও আল্লাহ, কি ছিল সেটা? সাপ নয় তো? আমি মরে যাব, আমাকে হাসপাতালে নিয়ে নিলু। নীলা উপর হয়ে সেদিকে তাকালে ঝোপের ভেতর থেকে আর একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে আসে। করুণ সুরে ডেকে ওঠে, মিয়াও। ওরে বোকা মানবী, তাকিয়ে দেখ, এটা আর একটা বিড়ালের বাচ্চা। এই, এটাকে আমি নিব, সর সর। নীলাকে সরিয়ে দিয়ে নাবিহা বিড়ালটিকে তুলে নেয়। সন্ধ্যার টিমটিমে আলোয় দুই রমণী ঝোপের ধারে দাঁড়িয়ে কিছু নিয়ে পর্যবেক্ষণ করছে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি গো সুন্দরীরা, ঝোপের ধারে কি করছো? সঙ্গী এখনো আসেনি বুঝি? আমরা থাকতে সঙ্গীকে কি দরকার, আমরা আছি তো। নীলা নাবিহা পেছনে তাকাতেই দেখে 4-5টি ছেলে সেখানে এসে দাঁড়িয়েছে। নাবিহা হঠাৎই কেমন প্যানিক করতে থাকে। সে দ্রুত নিজেকে নীলার পেছনে লুকিয়ে নেয়। নাবিহার ভীত চেহারা দেখে নীলা তাকে আগলে নেয়। সামনে ছেলেগুলোর দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, কি চাই? সমস্যা কি আপনাদের? চাই তো তোমাদের, সমস্যা নেই, আমরা এক রাতের জন্য টাকা দিতেও রাজি আছি। বলো কত চাই? নীলা কথাটি শুনেই প্রচণ্ড রেগে যায়। সে নিজের বিড়ালটিকে নাবিহার দিকে বাড়িয়ে দিয়ে দ্রুত পায়ে ছেলেগুলোর দিকে এগিয়ে যায়। যে ছেলেটি তাদের কটু কথা বলেছিল গিয়েই তাকে সজোরে থাপ্পড় দিয়ে বলে, বাড়িতে বোন আছে তোদের কারো? বোনকে গিয়ে বলিস এসব কথা, জানোয়ার কোথাকার। ছেলেটি রেগে গিয়ে হাত উঠিয়ে নীলার চুল ধরতে নিলে নীলা তার হাত আটকে ধরে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বসে। বাকি ছেলেগুলো তো হতভম্ব হয়ে যায়। মুহূর্তের মাঝেই পরপর থাপ্পড়ে তারা কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে নাবিহা তার কাঁধের ব্যাগটাকে সামনে এনে হাতে তাতে বিড়ালের বাচ্চা দুটোকে আলতো করে রেখে দেয়, কারণ সে জানে নীলার এর পরের ধাপ কি হতে পারে। নীলার সহযোগিতায় নাবিহা নিজেও স্কুটি চালানো শিখেছিল। সে দ্রুত পায়ে গিয়ে স্কুটিতে উঠে স্কুটি স্টার্ট দেয়। অন্যদিকে নীলার সেই ছেলেটিকে পরপর কয়েকটি থাপ্পড় মেরে তখন হাত ব্যথা করছে। তখনই খেয়াল করে নাবিহা স্কুটি স্টার্ট করে নিয়েছে। সে তাকাতেই নাবিহা মুচকি হেসে ইশারা করে। নীলা ইশারা বুঝে সামনের ছেলেটির নিচে একটা সজোরে লাথি মেরে বলে, হোপ, তোদের এটা চিরদিনের মতো নিস্তেজ হয়ে পড়ুক, শালা জানোয়ার কথাগুলো। ছেলেগুলো এবার গর্জে ওঠে। অপর একটি ছেলে তেড়ে আসতে নিলে নীলা তাকেও একটা থাপ্পড় মারতে যায়। তবে এবার তার ভাগ্য প্রসন্ন হয় না। ছেলেটি তার হাত ধরে ফেলে, বিধায় নীলা আটকে পড়ে। এই সুযোগে অপর ছেলেটি তাকে ধরতে আসলে নীলা কায়দা করে তার হাত ছাড়িয়ে নেয়। নীলাকে ছোটবেলাতেই তার বাবা কিছু সেলফ ডিফেন্স শিখিয়েছিল। আজ পর্যন্ত সেসব তার মনে আছে। সেসব কিছু টেকনিক খাটিয়ে সে নিজেকে ছাড়িয়ে নেয় ঠিকই, তবে এতগুলো ছেলের সাথে তার একা পেরে ওঠা সম্ভব হয় না। নাবিহা তখন বিষয়টা বুঝে স্কুটি নিয়ে সজোরে ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। এই মেয়ে, মেরে দিবে তো আমাদের। নাবিহা সজোরে এসে ছেলেগুলোর সামনে গাড়ি থামায়। সাথে সাথেই নীলা গাড়িতে উঠে বসে। এই পালালো মেয়েটা, ধর ওদের, আমাদের মারের শাস্তি দিতেই হবে। নীলা গাড়িতে উঠে বসতেই নাবিহা পুনরায় স্কুটি স্টার্ট করে এগিয়ে চলে। কিছু দূর যেতেই তারা হাঁপ ছেড়ে বাঁচে। নীলা গাড়িতে উঠে বসতেই নাবিহা পুনরায় স্কুটি স্টার্ট করে এগিয়ে চলে। কিছু দূর যেতেই তারা হাঁপ ছেড়ে বাঁচে। ভালোই করলি নাবু, থাপড়াতে থাপড়াতে হাত ব্যথা করে ফেলেছি। এই হাতে স্কুটি কন্ট্রোল করা সম্ভব হতো না। কি শিখলি এতদিন? কয়েকটা থাপ্পড় মেরেই পালালি? তুই যে আরো ভীতু বলদি, পরে আমিও সহ
দুজনেই আটকা পড়তাম। এত সাহস দেখানো ভালো হতো না। ছেলে কতগুলো ছিল দেখলি না? বুঝছি কত সাহসী তুমি। এই আমাদের বিড়াল ছানা কোথায়? আছে রে, ব্যাগে রাখছি, আর কোথাও জায়গা পাইনি। হাতে রাখলে স্কুটি চালানো যেত না। আরে সামনে তাকিয়ে কথা বলতে পারিস না? কি শেখালাম এতদিন? এমন আঁকাবাঁকা চালাচ্ছিস কেন? নাবিহা ভীত কণ্ঠে বলে, কি জানি নিয়ন্ত্রণ নিতে পারছি না রে। হাই আল্লাহ, বাঁচাও আমাদের। হঠাৎই সামনে থেকে একটা গাড়ি আসতে দেখে নাবিহা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থামাতে গিয়ে উল্টে স্কুটি নিয়ে হেলতে দুলতে একসময় পড়েই যায়। সামনের গাড়িটি থামতেই ভেতর থেকে একজন বেরিয়ে আসে। আর ইউ ওকে মিস? ওহ নো, হেল্প মি নাবু। হাতটা জ্বলছে, ছিলে গেছে হয়তো। আমিও তো ব্যথা পাইছি, নীলু আমাকে বাঁচা। হঠাৎ নীলা হাতে টান খেয়ে দাঁড়িয়ে পড়ে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি? নাবিহাও দেখে সামনে কিয়ান দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার রাগ স্পষ্ট। সে নীলাকে রাগ দেখিয়ে বলে, আর ইউ ক্রেজি? ক্লাস শেষ হয়েছে কখন? এই সময় বাহিরে কি করছো তোমরা? নীলা উত্তর দিতেই যায়, তখনই তার কানে বিড়ালের শব্দ ভেসে আসে। সে কিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে ব্যাগ খোলে। তাদের সাথে সাথে ব্যাগে থাকা বিড়াল দুটো একটু ব্যথা পেয়েছে। নীলা উত্তর দিতেই যায়, তখনই তার কানে বিড়ালের শব্দ ভেসে আসে। সে কিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে ব্যাগ খোলে। তাদের সাথে সাথে ব্যাগে থাকা বিড়াল দুটো একটু ব্যথা পেয়েছে। নাবিহার বাচ্চা, তুই এই গোলুমনুকে ব্যথা দিলি? তোকে আমি ছাড়বো না। নীলার বাচ্চা, তোর জন্যই স্কুটি আমাকে চালাতে হলো। কে বলেছিল গুন্ডাদের সামনে হিরোইনগিরি করতে? চুপ, একদম চুপ। বেয়াদব হচ্ছ দিন দিন। আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তর না দিয়ে এখানে ঝগড়া লাগিয়েছো দুজনে। কিয়ানের ধমকে দুজনেই চমকে যায়। নীলা আবারও কিছু বলতে নিলে কিয়ান বলে, ফোন কোথায় তোমার? নিজের ফোন থাকতে আঙ্কেলকে কেন আমার সাথে যোগাযোগ করতে হবে? আমাকে তোমার বডিগার্ড পেয়েছো? আমার কেন তোমাকে খোঁজার দায়িত্ব নিতে হবে? নীলা বুঝতে পারে তাকে ফোনে না পেয়ে তার বাবা কিয়ানের সাথেই যোগাযোগ করেছে। তার মানে বাবা আগে থেকেই জানে কিয়ান তারই ভার্সিটিতে জয়েন করেছে। নীলা একটু আমতা আমতা করে বলে, আমার কোনো দোষ নেই, রাস্তায় একটু বিপদে পড়েছিলাম বলেই দেরি হলো। নাবিহা সাহস নিয়ে কিয়ানকে সব বলে। ততক্ষণে তাদের গাড়ির অবস্থা বেহাল। সামনের লাইট ভেঙে গেছে, তাছাড়া দুজনেই ব্যথা পেয়েছে। তাই কিয়ান বলে, দুজনেই আমার গাড়িতে উঠে বসো। নীলা নাকচ করে বলে, আমি আমার স্কুটি ছাড়া যাব না। আমি স্কুটি ঠিক করিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব, গাড়িতে ওঠো। নীলা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলে, তার দুহাতে বিড়ালের বাচ্চা দুটো ধরা। নাবিহা আগে আগে গিয়ে গাড়িতে উঠে বসে। নীলাও পেছনে বসতে নিলে কিয়ান গম্ভীর স্বরে বলে, আমি কারো বডিগার্ড নই। নীলা কথাটার মিনিং বুঝতে পেরে বলে, সরাসরি বলতে পারেন সামনে বসতে, এত ভঙ্গি করার কি আছে? আজ তো বেয়াদব মেয়ে তুমি, আঙ্কেলের থেকে ভালো কোনো শিক্ষা পাওনি। বাপ টেনে কথা বলেন কেন? কারণ মানুষ ম্যানার্সটা বাপের বাড়ি থেকেই শিখে আসে, আর তুমি অতি আদরে বাদর হয়েছো। ম্যানার্স তো দূর, আমি যে তোমার শিক্ষক হই সেটাও ভুলে গেছো। আপনিও ভুলে যাচ্ছেন এটা আপনার ক্লাস নয়। ক্লাসের বাহিরে আমি আপনার স্যার হিসেবে চিনি না, চিনি একজন প্রতারক, পেট মোটা বুড়ো লোক হিসেবে। নীলা খটখট করে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। কিয়ান দাঁড়িয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল। প্রথম দিন যখন তার পরিবার তাকে নিয়ে নীলাদের বাড়িতে গেল, সেদিন কিয়ানের একদমই ইচ্ছে ছিল না, শুধু পরিবারের চাপে তাকে রাজি হতে হয়। তবে গিয়েই নীলার বেয়াদবি দেখে তার মন উঠে যায়। অন্তত তার বাবার সম্মান রক্ষার্থে সে বাহিরে আসতে পারত, তা না করে উল্টে রুমে আটকে বসে থাকে। তার পরিবার অনেকক্ষণ মেয়েকে দেখতে অপেক্ষা করছিল, তবুও নীলা আসেনি। তখনও সে জানতো না কে এই বেয়াদব মেয়েটা। তবে সেদিন সোহানকে আনতে গিয়ে নীলাকে সাথে দেখে সে চমকে যায়। এই নীলাই তবে সেই বেয়াদব নীলা ছিল। কিয়ানে নীলার প্রতি অন্যরকম বিরক্তি উঠে যায়। তার উপর একের পর এক নীলার নেগেটিভ দিকগুলোই তার সামনে পড়ছিল। ক্লাসে অমনোযোগী হওয়া, তর্ক করা, বেয়াদবি করা, অন্য মেয়ের সাথে ঝামেলা বাঁধানো, আর সবশেষে আজকে নীলার জন্য তাকে ঝামেলায় পড়া। সব মিলিয়ে নীলা এখন তার কাছে স্রেফ এক যন্ত্রণা ব্যতীত আর কিছুই নয়। নীলা তখন গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলে, এখন আপনার দেরি হচ্ছে না? আমাদের গাড়িতে বসিয়ে নিচে দাঁড়িয়ে আছেন। কিয়ান বিরক্তি নিয়ে তাকাতেই নীলা মুখ ভেঙচি দিয়ে বসে থাকে। কিয়ান গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতেই গাড়ির শব্দে নীলার কোলের বিড়াল দুটো আতঙ্কে ডাকতে থাকে। বিড়ালের ডাক শুনে কিয়ান সেদিকে তাকিয়ে বলে, এসব কি এনেছো গাড়িতে? সরাও এটাকে। কিসের শিক্ষক আপনি? বিড়ালকেও চিনেন না? কিয়ান একটু দূরত্ব রেখে বলে, নীলা সরাও এটাকে এখনই। কিয়ানের রাগ দেখে নীলা বিড়াল দুটোকে পেছনে নাবিহার দিকে বাড়িয়ে দেয়। তারপর সে মুখ গোমরা করে চুপচাপ বসে থাকে। তাদের গাড়িটা একটা হাসপাতালের সামনে থামতেই নীলা বলে, এখানে থামলেন কেন? দুজনেই নামো গাড়ি থেকে। তারা নামতেই কিয়ান তাদের নিয়ে ডাক্তার দেখাতে যায়। তখন স্কুটি থেকে পড়ে গিয়ে ওদের দুজনেই হাতে চোট পেয়েছিল।
নাবিহা শুধু হাতে ব্যথা পেল, পেছনে বসা নীলা হাতে পায়ে উভয় জায়গাতেই ব্যথা পেয়েছিল। গাড়িতে বসে সে নিজের হাঁটুর দিকটা খামচে ধরে রেখেছিল, প্রচন্ড ব্যথা করছিল তার, তাও কিছুই বলছিল না। কিয়ান সেসব লক্ষ্য করেই তাদের নিয়ে ডাক্তারের কাছে এসেছে। নাবিহাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে তারপর নীলার কাছে যায়। নীলার হাতে ব্যান্ডেজ করে দিলেও তার পায়ের হাঁটুতে ব্যথা পাওয়া সে কিছুতেই পা উন্মুক্ত করতে চাচ্ছিল না। কিয়ান তার অস্বস্তি বুঝতে পেরে সে কিছু সময়ের জন্য বাহিরে চলে যায়। যাওয়ার আগে বলে যায় পায়ের তালুতেও সম্ভবত আঘাত আছে, সেখানেও ব্যান্ডেজ করে দিতে। ভেতরে থাকা মহিলা ডাক্তারটি তার ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। নীলা মারামারির সময় তার পায়ের তালুতে সম্ভবত কোনো লোহা জাতীয় কিছুর আঘাত লেগেছিল, তাই তাকে একটা ইঞ্জেকশন নিতে হবে। তবে নীলা তা নিয়ে অনিচ্ছুক। তার নাছোড়বান্ধা ভাব দেখে নাবিহা বলে, বাচ্চাদের মতো করছিস কেন? এই ইঞ্জেকশন না নিলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে। শর্ত জীবনে আমার মতো কয়েকটা ইঞ্জেকশন খেলে টের পেতে ভয় কাকে বলে। আমি নেব না এটা। ডাক্তার মহিলা বাধ্য হয়ে বাহিরে এসে কিয়ানকে বলে, স্যার আপনি মিসেস ইঞ্জেকশন নিতে চাচ্ছেন, আপনি এসে একটু বুঝিয়ে বললে সুবিধা হতো। কিয়ান সাথে সাথে ওনাকে শুধরে দিয়ে বলে, আপনি ভুল করছেন, ওরা দুজনেই আমার স্টুডেন্ট। আসার সময় পথে ওদের আঘাত পেতে দেখে নিয়ে আসলাম। দুঃখিত স্যার, তবে ম্যামের ইঞ্জেকশনটা না নিলে ইনফেকশনের সম্ভাবনা আছে। কিয়ান ভেতরে প্রবেশ করে দেখে নীলা তখনও মানা করছিল। কিয়ান রেগে ধমকে বলে, বাচ্চামো করছো তুমি? সব কিছুকে মজা পেয়েছো তুমি? বাড়িতে যেতে হবে না নাকি বডিগার্ডের মতো তোমার পেছন পেছন ঘুরবো? নীলা এবার করুণ স্বরে বলে, আমি ইঞ্জেকশনে ভয় পাই স্যার, প্লিজ জোর করবেন না, আমার কিছুই হবে না দেখবেন। কিয়ান কিছু একটা ভেবে বলল, ঠিক আছে আমি আমার হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার হাতে ধরে রাখো, ব্যথা পেলে খামচে দিতে পারো, কিছুই বলবো না। নীলা একটু কনফিডেন্স হয়ে কিয়ানের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নেয়। কিয়ানের পুরুষালী হাতটা ধরে নীলা একটু শিউরে ওঠে। তার ধ্যান তখন কিয়ানের হাতের দিকে থাকলে এদিকে তার ইঞ্জেকশনে দেওয়া কখন শেষ হয়ে যায় তা টেরই পায় না। তবে শেষে টের পেতেই সে কিয়ানের হাতে নিচের ধারালো নখগুলো ঢুকিয়ে দেয়। কিয়ান ভ্রু কুচকে তাকাতেই নীলা মেকি হেসে বলে, মাত্রই ব্যথা পেলাম, আপনিই তো বলেছিলেন কিছুই বলবেন না। অথচ তার ইঞ্জেকশন দেওয়া আরও কিছুক্ষণ আগেই শেষ হয়েছিল আর সে টেরও পায়নি। এখন সে হয়তো কাজটা ইচ্ছাকৃতভাবেই করেছে, সেটা পরে নাবিহার দিকে তাকিয়ে নীলার শয়তানি হাসি দেখেই বোঝা যায়। নাবিহা তার হাসি দেখে দম ফেলে বিড়বিড়ায়, শুধু পাত্রপক্ষ হয়ে গিয়েছে বলে কিয়ান স্যার এখন যেসব বিপদের সম্মুখীন হচ্ছে, সেদিন যদি বিয়েটা হয়েই যেত তাহলে তো কিয়ান স্যারের জীবনটা নীলার অত্যাচারে শেষ হয়ে যেত। স্যারের ভাগ্যটা অনেক ভালো বলাই যায়।